ক্রেডিট কন্ট্রোল পলিসি বা যেটাকে বলেছিলাম মনিটারি পলিসি। বলেছিলাম যে আরবিআই যেহেতু রেগুলেটর অফ দি ব্যাংকিং সেক্টর, তার ফলে ব্যাংকিং সেক্টরে যে ব্যাংকগুলো রয়েছে, বিশেষত যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, তারা যে লোন প্রোভাইড করে, তারা যে ক্রেডিট দেয়, সেই লোন বা ক্রেডিটের ভলিউমটাকে ফর দ্য বেনিফিট অফ ইকোনমি কখনো বাড়াতে হয় বা কখনো কমাতে হয়। কারণ ব্যাংক ক্রেডিট বা ব্যাংক লোনের ভলিউম বাড়ানোর মধ্যে দিয়ে ইকোনমিতে মানি সাপ্লাইকে বাড়ানো যায়, আর ব্যাংকের ভলিউম অফ ক্রেডিট কমানোর মধ্যে দিয়ে ইকোনমিতে মানি সাপ্লাইকে কমানো যায়। কারণ মানি সাপ্লাই ব্যাংকের দেওয়া যে লোন বা ক্রেডিট তার উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। কখন কমাতে হয় কখন বাড়াতে হয় বলেছিলাম, যখন ইকোনমিতে ইনফ্লেশন হয় তখন ইকোনমিতে মানি সাপ্লাইকে কমানোর ব্যবস্থা করতে হয়, আর যখন ইকোনমিতে রিসেশন থাকে, ডিপ্রেশন থাকে, তখন মানি সাপ্লাইকে বাড়াতে হয়। এই যে মানি সাপ্লাইকে বাড়ানো এবং তার জন্য ব্যাংকের ভলিউম অফ ক্রেডিটটাকে বাড়ানো বা কমানো, এই কাজগুলো করার জন্য আরবিআই কে যে পলিসি তৈরি করতে হয়, যে পলিসির মাধ্যমে আরবিআই ভলিউম অফ ক্রেডিট বা মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, তাকেই আমরা বলেছিলাম ক্রেডিট কন্ট্রোল পলিসি বা মনিটারি পলিসি। এটাও বলেছিলাম যে ক্রেডিট কন্ট্রোল পলিসির দুটো মেথড আছে। একটাকে বলেছিলাম কোয়ান্টিটেটিভ মেথড এবং একটাকে বলেছিলাম কোয়ালিটেটিভ মেথড। এই দুটো মেথড যেটা ব্যবহার করে আরবিআই, এই প্রত্যেকটা মেথডের আন্ডারে আবার অনেকগুলো করে ইনস্ট্রুমেন্ট আছে। কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে প্রায় 6-7 রকমের ইনস্ট্রুমেন্ট আছে, কোয়ালিটেটিভ মেথডের আন্ডারে 5-6 রকমের মেথড ইনস্ট্রুমেন্ট আছে। এটা আরবিআই এর সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে আরবিআই কোন ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করবে ক্রেডিট বা মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য। সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে দেখে বোঝা যাবে যে আরবিআই অ্যাকচুয়ালি কোন মেথড ফলো করছে, কোয়ান্টিটেটিভ ফলো করছে না কোয়ালিটেটিভ মেথড ফলো করছে। এখন এই দুটো মেথডের মধ্যে শুরুতে বলেছিলাম কোয়ান্টিটেটিভ মেথডের কথা। সেই কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে বলেছিলাম ব্যাংক রেট এবং রেপো রেটের কথা। আজকে আমরা যেখান থেকে শুরু করব ব্যাংক রেট বা রেপো রেট ছাড়া, সেটা হচ্ছে এটাকে আমরা বলি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। সিআরআর এর পুরো কথা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, বা অনেক সময় এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্টস। একই ব্যাপার, শর্ট ফর্মটা সিআরআরই থাকে, আইদার রেশিও বলা হয় না হলে রিকোয়ারমেন্টস বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে সিআরআর কি জিনিস এবং সিআরআর কে দিয়ে কিভাবে ক্রেডিট কন্ট্রোল করা হয়, মানি সাপ্লাইকে কন্ট্রোল করা হয়, দুটো জিনিস আমাদের জানতে হবে। আমরা প্রথমে সিআরআর কাকে বলে সেটা আগে একটু দেখি। দেখো, যে কোনো কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের মতনই রিজার্ভ ব্যাংকেরও একটা ম্যান্ডেট আছে, একটা রেগুলেশন আছে, যেখানে বলা হয়েছে যে ব্যাংকগুলোর কাছে যে অ্যামাউন্টের এনডিটিএল থাকবে, যে পরিমাণ এনডিটিএল ব্যাংকগুলোর কাছে থাকবে, অর্থাৎ এনডিটিএল মানে বলেছিলাম যে টোটাল ডিপোজিট, অর্থাৎ আমরা যে ব্যাংকের কাছে টাকা জমা রাখি, আমরা যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করি, সেই টোটাল অ্যামাউন্ট অফ ডিপোজিট উইথ ব্যাংক, সেটাকেই আমরা বলছি এনডিটিএল সহজ অর্থে। সিআরআর মানে হলো যে আরবিআই ব্যাংকগুলোকে একটা নিয়ম মানতে বাধ্য করে
যে নিয়মটা হলো যে প্রতিদিন এভরিডে ব্যাংকের ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ বিকেল 3:30 বা 4টের পর যখন ব্যাংকের পাবলিক ট্রানজাকশন বন্ধ হয়ে যাচ্ছে, সেই পাবলিক ট্রানজাকশন শেষ হয়ে যাওয়ার পর ব্যাংকগুলোকে হিসাব করে দেখতে হবে যে আজকে তাদের হাতে আলটিমেটলি কত টাকা এনডিটিএল হিসাবে থাকলো, অর্থাৎ কত টাকা পাবলিক মানি ব্যাংকের কাছে আজকে ডিপোজিটেড আছে আফটার 3:30 PM অর 4 PM। যে এনডিটিএল অ্যামাউন্টটা হিসাব করে পাওয়া যাবে, সেই এনডিটিএল অ্যামাউন্টটার টোটাল অ্যামাউন্টটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ টাকা এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ ব্যাংকগুলোকে দিয়ে দিতে হবে আরবিআই এর কাছে। প্রতিদিনের শেষে এনডিটিএল যা থাকলো ব্যাংকের কাছে তার একটা সার্টেন পার্সেন্টেজ ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে ট্রান্সফার করে দিতে হবে ইন ফর্ম অফ ক্যাশ। অর্থাৎ আরবিআই এর কাছে প্রতিদিন প্রত্যেকটা ব্যাংকের নামে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাশ জমা পড়ছে, এবং সেই অ্যামাউন্ট অফ ক্যাশ প্রতিদিন যা জমা পড়ছে সেটা ওই ব্যাংকের নামে আরবিআই এর কাছে থাকবে। এই ক্যাশ অ্যামাউন্টটা কিন্তু আরবিআই নিয়ে নিচ্ছে না নিজের কাজের জন্য, এটা ব্যাংকের নামেই জমা থাকছে, কিন্তু আরবিআই এর কাছে থাকছে। এখন এই যে পার্সেন্টেজটা, এনডিটিএল এর যে পার্সেন্টেজটা ব্যাংকগুলোকে আরবিআই কে দিয়ে দিতে হচ্ছে, সেই পার্সেন্টেজটাকেই আমরা বলছি সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। আরবিআই যদি বলে যে সিআরআর ইজ 4.5%, তাহলে প্রতিদিনের এনডিটিএল এর 4.5% টাকা ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে দিতে হচ্ছে ইন ফর্ম অফ ক্যাশ। প্রশ্ন হচ্ছে কেন দিতে হচ্ছে, সিআরআর রাখার কারণ কি? সিআরআর রাখার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে প্রোটেকশন। কিসের প্রোটেকশন? এই যে পাবলিক মানি ব্যাংকের কাছে ডিপোজিট থাকছে, আমরা আমাদের টাকা ব্যাংকের কাছে ডিপোজিট রাখছি, এই টাকাটা নিয়ে ব্যাংক অন্যদেরকে লোন দিচ্ছে, এটাই ব্যাংকের কাজ। কিন্তু এরম যদি কখনো কোনো পরিস্থিতি আসে যেখানে ব্যাংক আমাদের কাছ থেকে ডিপোজিট নিয়ে অন্যদেরকে লোন দিচ্ছে এবং লোন দিতে গিয়ে ব্যাংক নিজেই ব্যাংকরাপ্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাংকরাপসির বাংলা হচ্ছে দেউলিয়া হয়ে গেছে, এরকম অনেক এক্সাম্পল আছে। বিভিন্ন কারণে ব্যাংক লোন দিচ্ছে কিন্তু লোনের টাকা ব্যাংকের কাছে ফেরত আসছে না। যারা বরোইং করেছেন, লোন নিয়েছেন, তারা ইচ্ছা করে বা অনিচ্ছা করে তারা লোন ফেরত দিচ্ছেন না বা দিতে পারছেন না। এক্ষেত্রে ব্যাংকের এমন একটা পরিস্থিতি একসময় আসতে পারে যেখানে ব্যাংকের পক্ষে আমাদের ডিপোজিটারদের টাকা ব্যাংক ফেরত দেওয়ার মতন আর অবস্থায় থাকছে না। এই রকম পরিস্থিতি যদি আসে, ব্যাংক যদি নিজেই ব্যাংকরাপ্ট হয়ে যায়, তাহলে যাতে আমরা আমাদের টাকা ফেরত পেতে পারি তার জন্য আরবিআই প্রত্যেকটা ব্যাংকের নামে কিছু টাকা নিজের কাছে রেখে দিচ্ছে, যাতে এই পরিস্থিতিতে এই টাকাটা ব্যাংকের হাতে দিয়ে যাতে ব্যাংক আমাদেরকে আমাদের টাকা ফেরত দিতে পারে। সুতরাং ডিপোজিটার বা অ্যাকাউন্ট হোল্ডারদেরকে প্রোটেক্ট করার জন্য, আমাদের টাকাকে সুরক্ষিত করার জন্য এই সিআরআর নেওয়া হয়। আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে সিআরআরটাকেই ক্রেডিট কন্ট্রোল করার কাজে আরবিআই ব্যবহার করে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট। কিভাবে করে আসবো আমরা সেই প্রসেসটাতে, কিন্তু তার আগে দুটো তিনটে জিনিস একটু জেনে নেওয়া। যখন আমরা বলছি যে সিআরআর মানে এনডিটিএল এর একটা নির্দিষ্ট অংশ ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে প্রতিদিন দিতে হচ্ছে, আসলে ব্যাপারটা হলো প্রতিদিন আরবিআই এর কাছে ব্যাংকগুলোকে টাকা ট্রান্সফার করে দিতে হয় না। প্রতিদিনের এনডিটিএল অনুযায়ী ধরে নাও 4.5% সিআরআর আছে এই মুহূর্তে, প্রতিদিনের এনডিটিএল অনুযায়ী 4.5% মানে যত টাকা, সেটা ব্যাংককে প্রতিদিন নিজের কাছেই আলাদা আলাদা ভাবে সরিয়ে রাখতে হবে। ডে 1, ডে 2, ডে 3। এই যে টাকাটা ব্যাংক প্রতিদিন এনডিটিএল এর 4.5% করে নিজের কাছে সরিয়ে রাখছে, এই টাকাটা ব্যাংক প্রথমত
কোনো লোন দেওয়ার কাজে ব্যবহার করতে পারবে না। প্রতিদিন কত টাকা ব্যাংক সরিয়ে রাখছে নিজের কাছে, এটা প্রতিদিন ব্যাংককে আরবিআইর কাছে হিসাব দিতে হয় যে আজকে দিনের শেষে আমার এনডিটিএল এত, আর আমার কাছে আমি সিআরআর হিসাবে এত টাকা রেখে দিয়েছি ইন ফর্ম অফ ক্যাশ। এইভাবে কতদিন চলবে? এইভাবে চলবে 14th ডে পর্যন্ত, 14 দিন পর্যন্ত। এই 14 দিনকে একসাথে আমরা কি বলি? 14 দিনকে একসাথে আমরা বলি হচ্ছে ফোর্থ নাইট। ফোর্থ নাইট মানে 14 দিন। 14 দিন ধরে ব্যাংক নিজের কাছে এই সিআরআর বাবদ টাকাটা প্রত্যেক দিন রাখার পর অন দ্য 14th ডে এই 14 দিনের টাকাটা একসাথে আরবিআই কে ট্রান্সফার করে দেবে ব্যাংক ইন ফর্ম অফ ক্যাশ। আবার এই 14 দিন পর থেকে আবার শুরু হবে নেক্সট ফোর্থ নাইট, আবার ডে 1, ডে 2, এইভাবে চলবে আবার নেক্সট 14 দিন। আবার একটা ফোর্থ নাইট কমপ্লিট হবে, আবার এই ফোর্থ নাইট কমপ্লিট হলে আর ব্যাংক আরবিআই কে আবার এই 14 দিনে যত টাকা সিআরআর হিসাবে রেখেছে সেই টাকা আরবিআই কে ট্রান্সফার করবে। ফলে টাকাটা রাখছে, হিসাবটা করা হচ্ছে প্রতিদিনের হিসাবে, কিন্তু টাকাটা আরবিআই কে দিতে হচ্ছে প্রতি 14 দিন অন্তর। এইটা মনে রাখবে। এইবার যেটা বলার সেটা হচ্ছে যে এই যে টাকাটা আরবিআই কে ট্রান্সফার করছে ব্যাংক প্রতি 14 দিন অন্তর, সেখানে প্রতিদিন কিন্তু তাকে হিসাব দিয়ে দিতে হচ্ছে আরবিআই কে যে সে এনডিটিএল এর 4.5% টাকা রেখেছে কিনা। কারণ যতটা তার সিআরআর রাখার কথা ততটা যদি সিআরআর সে না রাখে, না রাখতে পারে, তাহলে তার জন্য কিন্তু আরবিআই পেনাল্টি চার্জ করে, পেনাল্টি। এবং সেই পেনাল্টিটা কিসের ওপর চার্জ করে? যতটা তার রাখার কথা ছিল আর তার মধ্যে যতটা সে রেখেছে, অর্থাৎ যতটুকু সে রাখতে পারেনি, যতটা তার শর্টফল, এই শর্টফল অ্যামাউন্টটার উপর একটা সার্টেন রেটে পেনাল্টি চার্জ করে আরবিআই। কোনো ব্যাংক তারা যদি একদিন সিআরআর যতটা মেনটেন করার কথা ততটা যদি তারা না রাখে, না করতে পারে, তাহলে তাদের পেনাল্টি দিতে হচ্ছে। এখন এটার থেকে আমাদের মনে হতে পারে যে তাহলে ব্যাংকগুলো সিআরআর না রেখেও তো বেঁচে যাচ্ছে, তারা তো পেনাল্টি দিলেই তাদের চলে যাচ্ছে, তারা পেনাল্টি দেবে, পেনাল্টি দিয়ে তারা সিআরআর মেনটেন না করেও চলবে। এই ঘটনাটা যাতে না ঘটে তার জন্য আরবিআই আরো একটা নিয়ম করে রেখেছে। সেটা হচ্ছে কোনো ব্যাংকের ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা ব্যাংক তারা দিনের পর দিন সিআরআর মেনটেন করছে না, তাহলে ইভেন আরবিআই সেই ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে। সুতরাং ব্যাংকগুলোকে আরবিআই বাধ্য করছে সিআরআর মেনটেন করতে। এই হলো ক্যাশ রিজার্ভ রেশিওর বিষয়টা। এবারে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিওকে ব্যবহার করে কিভাবে আরবিআই ক্রেডিট কন্ট্রোল করে। সেটা বোঝার আগে বুঝতে হবে যে ব্যাংকগুলোর কাছে যে পরিমাণ এনডিটিএল থাকছে সেই এনডিটিএল থেকে ব্যাংকগুলোকে কিছু টাকা সরিয়ে রাখতে হচ্ছে অ্যাজ সিআরআর। যদি ধরে নাও 100 টাকা এনডিটিএল থাকে, 4.5% যদি সিআরআর হয়, তাহলে প্রতিদিন 4.5 টাকা করে সরিয়ে রাখতে হচ্ছে অ্যাজ সিআরআর। সরিয়ে রাখার পর বাকি যে টাকাটা থাকছে অর্থাৎ 95 টাকা 50 পয়সা, এইটা ব্যাংক কি করতে পারে? এই টাকাটা ব্যাংক সাধারণ মানুষকে লোন হিসাবে দিতে পারে। এটাকে আমরা বলি এক্সেস রিজার্ভ। এক্সেস রিজার্ভ, ভালো কথা। এখন মনে করো যে আমার কান্ট্রিতে ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশনকে কমানোর জন্য আরবিআই এই সিআরআর কে বেছে নিচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করার ইনস্ট্রুমেন্ট হিসাবে আন্ডার কোয়ান্টিটেটিভ মেথড। কি করবে? ইনফ্লেশন পিরিয়ডে আরবিআই সিআরআরটাকে বাড়িয়ে দিল, ধরে নাও বাড়িয়ে 4.5%টাকে করে দিল 6%।
কি হবে তাতে? তাতে যেটা হবে দেখো, 100 টাকা এনডিটিএল এ আগে রাখতে হতো 4.5 টাকা, এখন তাকে 4.5-এর জায়গায় রাখতে হবে 6 টাকা। আগে সিআরআর রেখে তার হাতে এক্সেস রিজার্ভ অর্থাৎ লোন দেওয়ার জন্য টাকা থাকছিল 95 টাকা 50 পয়সা, এখন ব্যাংকের হাতে এক্সেস রিজার্ভ থাকবে 94 টাকা, অর্থাৎ ব্যাংক এখন লোন দিতে পারবে 94 টাকা, আগে দিতে পারতো 95 টাকা 50 পয়সা। তাহলে সিআরআরটা বাড়ানোর ফলে কি হলো, এই এক্সেস রিজার্ভ যেটা, এক্সেস রিজার্ভটা কমে যাবে। আর এক্সেস রিজার্ভ থেকেই যেহেতু ব্যাংক লোন দেয়, তাই ব্যাংক লোনও দিতে পারবে কম, আর লোন কম দিলে কি হবে, মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি কমবে। ঠিক এর উল্টো হবে রিসেশন পিরিয়ডে। রিসেশন পিরিয়ডে সিআরআর কমাবে, তার মানে ধরে নাও 6% থেকে কমিয়ে 5% করলো, তাহলে 6 টাকার জায়গায় এখন সিআরআর রাখতে হবে 5 টাকা, আর এক্সেস রিজার্ভ ব্যাংকের কাছে থাকবে 95 টাকা। তাহলে সিআরআর কমানোর ফলে কি হলো, এই এক্সেস রিজার্ভ যেখান থেকে ব্যাংক লোন দেয় সেটা বেড়ে গেল, সেটা বেড়ে গেলে কি হবে, ব্যাংক আরো বেশি করে লোন দেবে, বেশি করে লোন দিলে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে। সুতরাং সিআরআর কে কাজে লাগিয়ে আরবিআই কিন্তু সিআরআর কে বাড়িয়ে কমিয়ে এই ব্যাংকের ক্রেডিট ভলিউম প্লাস ইকোনমিতে মানি সাপ্লাই সেটাকে বাড়ায় বা কমায়, এবং তার মধ্যে দিয়ে ইনফ্লেশন বা রিসেশনকে কন্ট্রোল করে। এই হলো সিআরআর এর বিষয়, হোয়াট ইজ সিআরআর এবং কিভাবে সিআরআর কে কাজে লাগাচ্ছে আরবিআই। ঠিক একই রকম জিনিস সেম আমরা সেকেন্ড ইনস্ট্রুমেন্টটা যদি দেখি, এটাকে বলা হয় এসএলআর। পুরো কথা কি? পুরো কথা হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বা স্ট্যাটিউটারি লিকুইডিটি রিকোয়ারমেন্টস, এই ব্যাপারটার মানে কি, একদম সিআরআর এর মতন, যা যা সিআরআর এর ক্ষেত্রে বলেছি ঠিক একই জিনিস, শুধু দুটো পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে প্রতিদিনের যে এনডিটিএল, দিনের শেষে ট্রানজাকশন শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিনের যে এনডিটিএল, তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ সিআরআর এর মতনই ব্যাংকগুলোকে নিজের কাছেই রাখতে হয়, আরবিআই কে দিতে হয় না। এই যে 14 দিন অন্তর অন্তর আরবিআই কে সিআরআর বাবদ টাকাটা ব্যাংককে দিয়ে দিতে হচ্ছে, এসএলআর হচ্ছে এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাকেই আমরা এসএলআর বলছি, এই পার্সেন্টেজটাকেই এসএলআর বলা হচ্ছে। এই পার্সেন্টেজ, এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ টাকা ব্যাংকগুলোকে নিজের কাছেই রাখতে হচ্ছে, ইন সেলফ কাস্টাডি। এটা একটা পার্থক্য। সিআরআর এর টাকা আরবিআই কে দিতে হচ্ছিল, এটা নিজের কাছে রাখতে হচ্ছে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে সিআরআরটা রাখতে হয় ক্যাশে, আরবিআই কে দিতেও হয় ক্যাশে। এসএলআরটা ক্যাশ প্লাস গোল্ড প্লাস গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট বন্ড, এইটার কম্বিনেশনে রাখতে হয়। চাইলে যে কোনো একটাতেও রাখতে পারে, শুধু ক্যাশেও রাখতে পারে, শুধু গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখতে পারে, শুধু গোল্ডে রাখতে পারে, আবার তিনটেকে কম্বাইন করেও রাখতে পারে। সাধারণ ক্ষেত্রে ব্যাংকগুলো কোনো একটা ফর্মে রাখে না, তিনটে জিনিস মিলিয়েই রাখে। তাহলে এটা দ্বিতীয় পার্থক্য। সিআরআর ক্ষেত্রে ক্যাশ, এখানে শুধু ক্যাশ নয়, ক্যাশ ছাড়াও আরো দুটো ফর্মে এসএলআর রাখা যায়। এখন এই যে এসএলআর, এই এসএলআর তো সিআরআর এর মতনই, শুধু এই দুটো পার্থক্য। কিন্তু এসএলআর কে কিভাবে কাজে লাগায় আরবিআই, অনেকটা সিআরআর এর মতনই, কিন্তু একটু তার মেকানিজম বা প্রসেসটার ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্সটা একটু দেখে নিই আমরা। ধরো যেটা তখন বলছিলাম সিআরআর এর ক্ষেত্রে, যে এনডিটিএল এর মধ্যে একটা অংশ ব্যাংকগুলোকে সিআরআর হিসাবে রাখতে হচ্ছে, আর বাকি টাকাটা হচ্ছে তার এক্সেস রিজার্ভ, যেখান থেকে সে পাবলিককে কি করছে, লোন দিচ্ছে। এখন
এসএলআর পড়ার পর এটা আমরা বুঝলাম যে ব্যাংকে শুধু সিআরআর রাখলে চলে না, তাকে কিন্তু এসএলআরও রাখতে হচ্ছে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা হলো এরকম, ব্যাংকের কাছে প্রতিদিন যা এনডিটিএল দিনের শেষে থাকবে তার একটা অংশ সিআরআর হিসাবে সরিয়ে রাখতে হবে, একটা অংশ এসএলআর হিসাবে সরিয়ে রাখতে হবে। সিআরআর এসএলআর সরিয়ে রাখার পর বাকি যে অংশটা, সেইটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো এক্সেস রিজার্ভ। 100 টাকা এনডিটিএল, সিআরআর মনে করো 10%, অ্যাট 10% রেটে ধরলে 10 টাকা সিআরআর হিসাবে সরিয়ে রাখতে হবে। এসএলআর মনে করো 20% এসএলআর, এসএলআর সরিয়ে রাখতে হবে, তার মানে 20 টাকা। তাহলে 20, 10, 30 টাকা সরিয়ে রাখতে হলো, বাকি থাকলো 70 টাকা, সেটাই হচ্ছে এক্সেস রিজার্ভ। তার মানে ব্যাংক এই 70 টাকা থেকে পাবলিককে লোন দেবে। এবার এসএলআর কি করে কাজে লাগাচ্ছে? ঠিক সিআরআর এর মতো, ইনফ্লেশনের সময় সিআরআর বাড়ানো হয়েছিল, এখানে ইনফ্লেশনের সময় এসএলআর বাড়ানো হবে। এসএলআর বাড়ালে কি হবে? এসএলআর বাড়ালে ধরো 20%টাকে বাড়িয়ে 25% করা হলো, তাহলে 20 নয়, এখন রাখতে হবে 25 টাকা। তাহলে এদিকে 25, এদিকে 10, 35। তার মানে এক্সেস রিজার্ভ কমে দাঁড়াবে 65। আগে 70 টাকা লোন দিতে পারতো, এখন 65 টাকা লোন দেবে। তাহলে এসএলআর বাড়ানোর ফলে কি হলো? লোন কমে গেল, মানি সাপ্লাই কমে গেল। আর রিসেশনের সময় ঠিক উল্টো, রিসেশনের সময় এসএলআর কমাবে, তাহলেই ব্যাংকের হাতে এক্সেস রিজার্ভটা বেড়ে যাবে। এক্সেস রিজার্ভ বাড়লে ব্যাংক বেশি করে লোন দেবে। সুতরাং ঠিক সিআরআর এর মতন এসএলআর কে বাড়াবে বা কমাবে, কমিয়ে মানি সাপ্লাই কে কন্ট্রোল করবে। তবে সিআরআর বা এসএলআর এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আরবিআই বাড়াবে বা কমাবে। আইদার সিআরআর বাড়াবে অর এসএলআর বাড়াবে, নাহলে আইদার সিআরআর কমাবে বা এসএলআর কমাবে। কিন্তু তার মানে এটা নয় যে আরবিআই দুটোকেই একসাথে বাড়াতে পারে না বা কমাতে পারে না। আরবিআই যদি মনে করে যে মানি সাপ্লাই বা ক্রেডিট ভলিউম কমানোর জন্য বা বাড়ানোর জন্য আমাকে দুটোকেই একসাথে বাড়াতে হবে বা কমাতে হবে, তবেই আমি ঠিকঠাক রেজাল্ট পাবো, সেক্ষেত্রে কিন্তু সিআরআর বাড়ানোর পাশাপাশি এসএলআর কেও একই সাথে বাড়াতে পারে, আবার সিআরআর কে কমানোর পাশাপাশি এসএলআর কেও কমাতে পারে।